ওই যে আপনাদের বলছিলাম না যে জঙ্গিদের হাতে অনায়াস সব কিছুই, সে আধার হোক, পাসপোর্ট হোক বা ভোটার কার্ড। ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি, ভাবতে পারেন। আর শুধু আধার কার্ড, পাসপোর্ট নয়, হরিহরপাড়া ও নওদা, মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম তুলেছিল এই ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। দেখুন, ব্যক্তি এক, কিন্তু ভোটার তালিকায় নাম দু জায়গায়। ভারতে ঢুকে দুটি বিধানসভার পৃথক দুই ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল ধৃত জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি ওরফে মোহাম্মদ সাব শেখ মুর্শিদাবাদের দুই বিধানসভা হরিহরপাড়া ও নওদার দুই ঠিকানায় ভোটার লিস্টে নাম তোলে সে। এখানেই শেষ নয়, স্থানীয় সূত্রে খবর 10 বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মোহাম্মদ সাব শেখ। হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মোহাম্মদ সাব শেখ। কেরালা যাওয়ার আগে এই বাড়িতেই থাকতেন সাব শেখ। হরিহরপাড়ার কেদারতলার এই বাড়িতেই তার আধার কার্ডের ঠিকানা রয়েছে এবং এখানেই তিনি আধার কার্ডের নথি তৈরি করেন এবং তার ভোটার কার্ডেও দেখা যাচ্ছে নওদার বাড়ির পাশাপাশি এই ঠিকানাও রয়েছে। কিভাবে এক ব্যক্তির দু জায়গায় ভোটার কার্ড রয়ে গেল, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। কি করতেন এখানে সাব, আপনার এখানে এসে? বোরখার দোকান। এই এখান থেকে গেল কবে? 3 বছর হয়ে যাচ্ছে। বছর 3। আগে ওর বাড়ি বাংলাদেশে ছিল। তবে কখনো কেউ ঘুণাক্ষরেও টের পায়নি বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে জাল নথি দিয়ে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলা মোহাম্মদ সাব শেখের আসল নাম হচ্ছে মোহাম্মদ সাদ রাডি। আদতে সে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। ফর্জি ডকুমেন্টস এদের তৈরি করে দিয়ে এদের অফিসিয়াল পাসপোর্ট থেকে আধার কার্ড, প্যান কার্ড সব কিছু করে দিচ্ছে। যারা করেছে এরা ধরা পড়ছে না, কেন কি এরা ও লোকাল রুলিং পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত। ইটস আ catch-22 সিচুয়েশন। কে কাকে ধরবে কেউ জানে না। এখানেই শেষ নয়, ভারতীয় পরিচয়পত্র তৈরির পর পরিযায়ী শ্রমিক সেজে সে পাড়ি দেয় কেরলে। সাবের বাড়ি কোথায়? বাংলাদেশে। আচ্ছা, ওরা কয় ভাই বোন? 4 ভাই 1 বোন। অন্যরা সব কোথায় থাকে? বাংলাদেশে থাকে। বাংলাদেশে থাকে। সাব কবে এসেছিল এই দেশে? 10 বছর হয়ে গেল। কেরালায় কবে গেল? কেরালা ওইদিকে আবার 9-10 মাস হয়ে যাচ্ছে যাওয়া। কি কাজ করতো? কেরালায় যাইতো, কি করে রাজমিস্ত্রি করতো, সময়ে হয়তো কোনো গাড়ির মালটাল নামাইতো। কি ও এখানে ভোট দিতে আসতো? ভোটের সময় না, এক্ষেত্রে কোনো এ ব্যাপারে সন্দেহ নেই যে পশ্চিমবাংলাতে শুধু ভোটার কার্ড জাল কেন, নওদাতেও আছে, হরিহরপাড়াতে আছে, আধার কার্ড, পাসপোর্ট, ভুয়ো এবং জাল, এই চক্রে যেভাবে পশ্চিমবাংলা নিজেকে জড়িয়ে ফেলেছে, পশ্চিমবাংলার সরকার তার কি সাফাই দেবেন আমি জানি না, কিন্তু এটা মানুষের জন্য বিপজ্জনক হচ্ছে। আর এই তথ্য সামনে আসার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচনের অখণ্ডতা বজায় রাখতে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হবে। অমিত মালব্যর চাঞ্চল্যকর দাবি, সাদ রাডি তৃণমূলের ভোটার। তিনি বলেছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। ক্ষমতায় টিকে থাকতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের সুযোগ করে দিয়ে তাদের ভোট ব্যাংকে পরিণত করেছে তৃণমূল। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরো ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরো বেশি করে তারা চেক করেন, একটাও যাতে ভুয়ো ভোটার না থাকে, এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাপানুতরও। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
ভোট দেওয়ার অধিকার পাওয়া মানে সাংবিধানিক অধিকার পাওয়া, বৈধ বা আইনি অধিকার পাওয়া। আমার বা আপনার একটা ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, মন্ত্রী নির্বাচিত হচ্ছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, সেই ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে একজন জঙ্গির, তাও দুটো কেন্দ্রে কেয়া, এবং সে দিনের পর দিন ধরে ভোট দিয়ে যাচ্ছে। এই ভোটই তো হয় সিপিএম এর বাক্সে নয়, কংগ্রেসের বাক্সে নয়, তৃণমূলের বাক্সে বা নয় বিজেপির বাক্সে যাচ্ছে, আমরা জানি না। অন্তত বিজেপি, আমার মনে হয় না বিজেপি সহ যে কোনো বিরোধী দলের কাছে যাচ্ছে। এটা একেবারেই শাসক দলের ভোটার বাক্সে যাচ্ছে বলেই এই জালি ভোটার কার্ড আমরা দেখেছি। রত্না বিশ্বাসের কথা যেটা বলেছিলাম, তিনি বলেছেন যে ভোটার কার্ড যারা বাংলাদেশ থেকে এসে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এই এত তৎপরতা কিসের কারণে? এটা হচ্ছে শুধুমাত্র ভোটার কারণে। এবার দুটো ইন্টারেস্টিং তথ্য বলি। ব্রিগেডিয়ার স্যার একটা কথা বললেন না, যে এই মালদা, মুর্শিদাবাদ সহ আরও 3টে জেলায় ভারতীয় জনতা পার্টির বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এই অগস্ট মাসে তিনি দাবি করেছেন এই 5টা জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দেওয়া দরকার। কারণ এই জেলাগুলোতে মূলত এই যারা অনুপ্রবেশকারী রয়েছে, জঙ্গিরা রয়েছে, তারা সব ঘাঁটি গেড়ে রয়েছে। তখন তৃণমূল রে করে এসেছিল যে বিচ্ছিন্নতাবাদী বিজেপি না, বিজেপি এখানে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এই দাবি করেছিলেন আমাদের বিধায়ক। দ্বিতীয় কথা, এই যে চিকেন নেক যেটা আমরা শুনলাম, যে এই ছোটা লাদেন যাকে বলা হয় রহমানি, জসিমউদ্দিন রহমানের মুখে, এই চিকেন নেকের যে পশ্চিম ভারতবর্ষে একজন বলেছিল চিকেন নেককে এরকম আলাদা করে দেবে, সেটা হচ্ছে শারজিল ইমাম। শারজিল ইমামকে ইউপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছে, সে জেলে রয়েছে। এবং শারজিল ইমামের সপক্ষে কে সংসদে কথা বলেছে জানেন পাপিয়া? মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। এবার আপনি এই তথ্যগুলো, এই খুঁটিগুলো সব জুড়ে দিন, আমরা বুঝতে পারবেন তৃণমূল শুধু এবং শুধু আপনার কাছ থেকে রিঅ্যাকশন নেব। সমিতির রিঅ্যাকশন নেব। তার আগে আমি আগেও বলেছিলাম রত্না বিশ্বাসের বক্তব্য আপনাদের সামনে রাখবো। মনে করিয়ে দেব, গত বছরের নভেম্বর মাসে রত্না বিশ্বাস বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন, তিনি কি বলেছিলেন দেখুন। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভুল, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকিরদার কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। সুমিতা, এই বক্তব্যগুলো মানে এখানে অনেক বাংলাদেশি বসবাস করেন, আর মাত্র 3 মাস ভোট ঘোষণা হয়ে গেলে ভোটার তালিকায় নাম তুলতে অসুবিধা হলে জাকিরদার অফিসে যোগাযোগ করুন। একটি ভোটও নষ্ট হোক আমরা চাই না। তৃণমূলের একজন নেত্রী বলছেন কথা, বারাসাতের সাংগঠনিক জেলা। এটা কি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে না এই কথাগুলো বলার? বিজেপিকে তো গোটা বাংলা চিনে নিয়েছে 2021 সালে। আরে কথা বলতে দিন। খোকন দাস একটু সমিতাকে বলতে দিন। নাম তারা ভোটার কার্ডে ওঠে, সেটাই চাইছে তৃণমূল কংগ্রেস। কে প্লিজ সমিতা বলুন। ভোটার কার্ডে যখন উঠবে ইলেকশন কমিশনের দায়িত্ব, প্রশাসন সেটা দেখে। তাই বলে উনি আহ্বান করেছেন গোটা বাংলার মানুষকে অপমান করতে পারে। রত্না বিশ্বাসের দায়িত্ব নেই, তৃণমূলের দায়িত্ব নেই। আবার বলছি তুলে দিচ্ছেন তো এই সব বহু অভিযোগ তৃণমূলের ছোটা নষ্ট 2021 সালে ইসবার 277 এর নিচে, 2024 এ লোকসভা 35টা শেষ, মণিপুর নির্বাচন বিজেপি এই করেঙ্গা তাই করেঙ্গা, বাদারিহাট শেষ শূন্য। আজকে ফসিল হয়ে যাচ্ছে একটা দল। আজকে যারা অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলছে, এক্ষুনি শুনছিলাম সিপিএম এর মুখে, আজকে রেশন কার্ডের দাতা কারা, জনক কারা, কাদেরকে ঢুকিয়েছিল। আজকের সমস্যা এটা, যখন সীমান্ত, এটা ঠিকই বলেছেন, একটা জায়গায় আমরা একমত, দেশের সুরক্ষার ক্ষেত্রে কোন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে বলেছেন, কি বলেছেন? ধর্ম, বর্ণ, জাতের ঊর্ধ্বে। এবার বুঝুন, আপনারা তো ধর্ম, আপনারা রোহিঙ্গা, হিন্দু, মুসলমান, এখন দলিত, এখন বিআর আম্বেদকরকে আক্রমণ করতে হচ্ছে। এইসব আপনারা করেন, সেটা সনাতনী। আমরা সবাই কাছে আসবো। এসব বলবেন না, মানুষ ভুলে গেছে বিজেপি মানে তারা জানেন ওরা আপনাদের ভোট দেবে না, আপনাদের ভোট দেবে কে বলতে দিন একটু। হ্যাঁ, কে বলেছে অনুপ্রবেশের আমরা পক্ষে? সুমনদা বলুন।
প্রশ্ন। রত্না বিশ্বাসকে জিজ্ঞেস করুন না। আমি একটা জিনিস আজকে এবিপি আনন্দর এই প্যানেলের দর্শকদের দেখাতে চাই, এই যে তুতু ম্যায়টা চলছে দুই পক্ষের মধ্যে, এই দুই পক্ষ একদম সুরে সুর মিলিয়ে মেরুকরণের রাজনীতি বাংলার মাটিতে করেছে। বিজেপি যেমন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মনে করে ওরা বাদে সবাই রাষ্ট্রবিরোধী, ওরাই একমাত্র রাষ্ট্রবাদী দল, জাতীয় কংগ্রেস সেটা মনে করে না। আমরা সবাইকেই ভারতবর্ষকে ভালোবাসে, প্রতিটি রাজনৈতিক দল দেশের ভালো চায়, আমরা বিজেপিকেও সেই চোখেই দেখি। কিন্তু আজকে বিজেপি যে মিটিং করে এসেছিল Please, যে পাকিস্তানকে this is very bad. কাশ্মীর This is very bad. This is very bad. এটা ঠিক নয়। আমার সময় কেউ এটা ঠিক করেনি। আজ আরে উত্তরটা দিতে হবে, দিতে হবে সুমনদাকে একটু বলতে দিতে হবে। আপনি তো সোনিয়া গান্ধী কেন আছেন? এভাবে আলোচনা চলতে পারে না। প্লিজ এভাবে আলোচনা চলতে পারে না। সুমনদাকে বলতে দাও, সুমনদাকে বলতে দাও। সুমনদা বলুন, সুমনদা বলুন। বিজেপির মেরুকরণের রাজনীতি আজকে একটি দুর্নীতিগ্রস্ত ক্ষমতা পিপাসু তৃণমূল কংগ্রেসকে পাল্টা মেরুকরণের রাজনীতি করতে সুযোগ দিল, এবং সেই মেরুকরণের রাজনীতির যে ফল তৃণমূল কংগ্রেস তুলেছে তার থেকে আজকে বাংলার মাটিতে এই গন্ডগোলগুলো হচ্ছে। সেই জন্যে ফার্স্ট তৃণমূলকে মেরুকরণের রাজনীতির মাধ্যমে ওরা যে ভোটের ফল নিজের ঝুলিতে তোলে, সেই ফল আজকে বাংলাকে এই জায়গায় নিয়ে চলে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই এদের দুজনের যে তরজা, এদের দুজনের যে কথা বলছেন সেটা তো রত্না বিশ্বাসের কথাতেই একেবারে স্পষ্ট। রত্না বিশ্বাস তো বলছেন বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন তাদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করুন। এবার আপনাদের দেখাবো এই যে মোহাম্মদ সাদ রাডি থেকে কিভাবে সে হয়ে গেল সাপ শেখ। ভাবুন, বাংলাদেশ থেকে এদেশে এসে একেবারে নাম বদলে ফেললো, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সমস্ত তৈরি করে ফেললো ধৃত জঙ্গি। কতটাই সহজ না? দেখুন। আধার কার্ড বলছে ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া, ভোটার লিস্টে সেই ব্যক্তিরই ঠিকানা দেওয়া মুর্শিদাবাদেরই নওদার, পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা, অর্থাৎ ব্যক্তি এক, পরিচয়পত্রের ঠিকানা একাধিক, মিল একটাই, জেলা সর্বোচ্চ মুর্শিদাবাদ। বাংলাদেশের রাজশাহী থেকে এসে এভাবেই জাল নথি ব্যবহার করে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নাশকতার খুঁটি সাজাচ্ছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি। শুধু তাই নয়, বদলে গেছিল নামও। ভারতীয় পরিচয়পত্রগুলিতে সাদ রাডির নাম মোহাম্মদ সাদ শেখ। মোহাম্মদ সাদ শেখ সে কিন্তু একটা আধার কার্ড বানিয়েছিল। এছাড়াও যেটা জানা যাচ্ছে ভোটার লিস্ট থেকে এবং ভোটার কার্ডের অনুযায়ী যে নওদার সে ভোটার ছিল, অর্থাৎ নওদা বিধানসভার সে ভোটার কার্ড বানিয়েছিল। তৃতীয়ত, এই আধার কার্ড ভোটার কার্ড বানানোর পরে অরিজিনাল পাসপোর্ট পর্যন্ত সে বানায়, সেই পাসপোর্টও কপি ইতিমধ্যে তদন্তকারীদের হাতে। গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে সাদ রাডি। শুধু তাই নয়, যাতে সন্দেহ না হয় তাই ভারতীয় পরিযায়ী শ্রমিক সেজে পাড়ি দিয়েছে কেরলে। নোটিফিকেশন দাও, সব পাসপোর্ট রিভিউ হবে। তো এই প্রসেসটা শুরু করুক, দেখবে কয়েক হাজার কি বহু পাসপোর্ট, জাল পাসপোর্ট, কিছু পাসপোর্ট আসল আছে কিন্তু সাপোর্টেড ডকুমেন্টসের ফেক। আর এই আধার কার্ড, তারপরে আধার কার্ড, এই কার্ড, এইগুলিকে একটু গভর্নমেন্টকে ভাবতে হবে যে আমরা এই আধার কার্ড, এই প্যান কার্ড, এইটা টাইম বাউন্ড দেবো, 1 বছর পরে তুমি আবার এটাকে রিভিউ করবে, তখনই ধরা পড়বে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ আতঙ্ক চরমে উঠছে। আর সেই প্রেক্ষাপটেই 18ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ, অসম ও কেরল 3 রাজ্য থেকে 8 জঙ্গি গ্রেপ্তার হয়। ধৃত 8 জঙ্গির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখই বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয়। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপিসেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা। কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী
জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয়। এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন। এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে, এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে, ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে বিগত 50 বছর ধরে অ্যাক্টিভ আছে। তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে। সরকার, আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের মতো হয়ে গেছে। ভোট ব্যাংকের জন্য, মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে। এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। অসম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির সহযোগী মোহাম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম, যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মোহাম্মদ সাদ রাজি ওরফে সাব শেখ। এই মোহাম্মদ সাব বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট। এখানেই শেষ নয়, অসম পুলিশ সূত্রে আরও দাবি, এই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে নাশকতা। ধৃত 8 জন জঙ্গির মধ্যে নূর ইসলাম মণ্ডল, মুজিবুর রহমান আগেও পশ্চিমবঙ্গে এসেছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। সূত্রের খবর, তদন্তে আরও জানা গেছে, ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা। এতে বড় ভূমিকা ছিল ধৃত জঙ্গি সাদ রাজির। ধৃতদের রিপোর্টিং ম্যানেজার ছিল বাংলাদেশে বসে থাকা ফারহান ইশরাক। আর একের পর এক উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্যই উদ্বেগ বাড়াচ্ছে এপারে। বাংলাদেশে সক্রিয় হওয়া জঙ্গিরা কি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে আর করিডোর হিসেবে ব্যবহার করছে পশ্চিমবঙ্গকে? ওপারের জঙ্গিদের সেফ হেভেন হয়ে উঠছে এপার? আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একদম, মানে যখন এখানে বারবার করে তৃণমূল বলছে যে এটা বিএসএফ এর দায়িত্ব এবং বিজেপি বলছে না রাজ্য গোয়েন্দাদের দায়িত্ব, তখন তো এই প্রশ্নটাও কেয়া উঠবে। কেয়ার কাছে আমি অবশ্যই পরে আসবো যে কেন্দ্রীয় সরকারের দেয়া তথ্য অনুযায়ী খাগড়াগড়ের মতোই অসম আর ঝাড়খণ্ডে জঙ্গি মডিউল তৈরি করেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। এর আগেই গুজরাট এবং উত্তরপ্রদেশের কথা সমীরদা বলছে। কিন্তু আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, 2002 সালের 22শে জানুয়ারি কলকাতায় যখন মার্কিন তথ্য কেন্দ্রে হামলা হলো, শহরে আমার মনে হয় প্রথম আন্তর্জাতিক সন্ত্রাসের ঘটনা, সেই সময়ে যে কলকাতার পুলিশ কর্মীরা মোটেই প্রস্তুত ছিল না, সেটা তো তখনই আমরা বুঝতে পেরে গিয়েছিলাম ব্রিগেডিয়ার দাস। হ্যাঁ, দেখুন, একজন স্টেট পুলিশ, সে তার দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এবার তাকে আপনি যদি ওভারনাইট মনে করেন যে তারা অ্যান্টি টেররিজমের জন্য স্পেশালিস্ট হয়ে যাবে, এটা তাদের পক্ষেও ঠিক মানে ফেয়ার না আর কি আশা করাটা। কারণ তার উচিত চোর ধরা, ডাকাত ধরা এবং মানুষের সাথে মারপিট বন্ধ করা। এবং যারা টেররিস্ট তারা কিন্তু এক্সট্রিমলি সফিস্টিকেটেড ওয়েপনারি ইউজ করে। তাদের কাছে সব মানে যেসব অস্ত্র পুলিশের কাছে নেই সেগুলো থাকে, তাদের কাছে আইইডির সম্বন্ধে জ্ঞান থাকে এবং এগুলো অ্যাকচুয়ালি স্পিকিং এনাদের ক্যাপাবিলিটির বাইরে থাকে। এখন যেটা চলছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই সেগুলো করছে, আমি বিশ্বাস রাখি যে এসটিএফ এবং অন্যান্য বাহিনীরা প্রচণ্ড সতর্কতার সাথে কাজ করতে হবে এবং ইন্টেলিজেন্স এজেন্সিসরা একসাথে মিলে কাজ করতে হবে। এবার পাসপোর্টের ব্যাপারে একটা জিনিস বলতে চাইবো, যেটা দেখুন আইডেন্টিটি নিয়ে আধার কার্ড, রেশন কার্ড এগুলো ঠিক আছে, কিন্তু পাসপোর্ট যে বানিয়েছে টেররিস্ট তারা কিন্তু অন্য কারণে, তারা একটা নাশকতা ঘটিয়ে বা ঘটার আগের দিন দেশের পাসপোর্ট ব্যবহার করে ইন্টারন্যাশনালি আউট হয়ে যাবে, তারা দেশের বাইরে পালিয়ে যাবে, আবার ওখান থেকে ট্রেনিং নিয়ে আবার দেশে ফেরত আসবে সসম্মানে। এদেরকে তো বিশেষভাবে আর কি খুব চিন্তার ব্যাপার আর কি, কারণ এরা রিং লিডার হবে। এত সহজে হয়ে যায় কি করে? না, এটা হয়ে যাবার পিছনে অনেকগুলো চক্র আছে। দেখুন, একটা হচ্ছে অর্থনৈতিক চক্র আছে, মানুষ টাকার বিনিময় করছে যে কোনো রাজনৈতিক, হ্যাঁ সেটা পুলিশ হতে পারে, অফিস হতে পারে। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক চক্র আছে আর কি, যেটা আপনারা বলছেন ভোট ব্যাংকের চক্র। আরেকটা হতে পারে যেটা যে কোনো চক্র ছাড়াই কিছু মানুষ জাস্ট অ্যাপ্লাই করছে এবং পেয়ে যাচ্ছে। যেমন অনেকে
পাড়ার মধ্যে একটা লোক আসে, সে একটা সবজির দোকান খুলে ফেলে, আমরা তাকে জিজ্ঞেস করি না সে কোথা থেকে এসেছে, কোথা থেকে পৌঁছালো, সে হয়তো সে অন্য কোনো দেশ থেকে এসে বসে আছে, তারপর আমরা তাকে কাজের লোক লাগাই। আপনি চলে যান এখান থেকে সারা ভারতবর্ষে, আপনি দেখবেন যে বাংলা ভাষা যারা বলে তারা আছে, তাদের মধ্যে অর্ধেক বাংলাদেশি লোক, অর্ধেক পশ্চিমবঙ্গের লোক। এবার এদের আইডেন্টিফাই করবার দরকার, এবং এটাতে আমরা রাজ্য সরকারকে দোষ দিতে পারি না, এটা আমাদের কমপ্লিট দেশের দায়িত্ব আছে, এবং সাধারণ মানুষেরও একটা দায়িত্ব আছে যে তাদেরও খবর দেওয়া, চেক করা, যে যেমন বাড়িতে যে আমরা পরিচারিকা রাখি তাদের পুলিশ ভেরিফিকেশন করানোর প্রয়োজন আছে আমাদের দেশে। এবং তাদের কাছে আমরা নিজেদের গল্প সমস্ত শেয়ার করে দিই, আমরা জানি না আমাদের অজান্তেই কত কিছু কথা তারা জেনে নিচ্ছে, এবং বড়সড় নাশকতার ছক এভাবেই তারা কষে ফেলছে। কেয়ার কাছে আসবে। আপনি বিএসএফ নিয়ে প্রশ্ন তুললেন, খুব ভালো প্রশ্ন তুলেছেন, কারণ এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে 30 অক্টোবর, এই বছরেরই 30 অক্টোবর স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে যিনি এসেছিলেন প্রতিনিধি, তিনি বৈঠক করেছেন এই রাজ্যের সচিবের সঙ্গে, মুখ্য সচিবের সঙ্গে, এবং এই যে বিএসএফকে জায়গা দেওয়া হচ্ছে না, যেটা আমি শুরুতেই বলেছি এবং বারে বারে বলছি যে কেন, কি কারণে বিএসএফকে আউটপোস্টের জন্য, যে 72টি আউটপোস্টের জন্য জায়গা দেওয়া হচ্ছে না, মাত্র 5টিতে দেওয়া হয়েছে, কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস যখন বিএসএফ, যেটা সুমনবাবু বললেন শুরুতেই, যে 50 কিলোমিটার যখন তারা নজরদারির জন্য চেয়েছিলেন, তখন রে করে তেড়ে এসেছিল, কি কারণে? আবার সব থেকে লজ্জা লাগছে কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিএসএফ কে এই প্রশ্ন উনি মানুষকে উস্কেছিলেন, না না, কিন্তু কেয়া এই প্রশ্ন তো ওঠে, জঙ্গি অনুপ্রবেশ বলুন, কিংবা নারী পাচার বলুন, গরু পাচার বলুন, চোরাচালান বলুন, এই যে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চলে, যে অভিযোগ ওঠে, সেটা কি দায় শুধুমাত্র রাজ্য প্রশাসনের? সেটা শুধুমাত্র দায় রাজ্য প্রশাসনের নয়, রাজ্য সরকারের অবশ্যই দায়। তার কারণ হচ্ছে বিএসএফ এর কোনো দায়িত্ব নেই। আরে বসাই শুনুন, যেখানে কাঁটা তার নজর, তারা শুধু চোখ বন্ধ করে বসে থাকবে, তার দেওয়া যাচ্ছে না বিএসএফ এর উপর সেই কারণে যে কত কত দুর্নীতির অভিযোগ আছে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কি বর্ডার, তার মধ্যে প্রায় 750 কিলোমিটার পোরাস জলীয় বর্ডার, সেখানে আউটপোস্ট করতে দিচ্ছে না। একই তো, এই এক্স্যাক্টলি এই প্রশ্নটা করছে বিএসএফ এর গ্রেফতার হওয়ার কথা কে মনে করিয়ে দিতে হবে, কে মনে করিয়ে দিতে হবে বিএসএফ এর আধিকারিকের গ্রেফতার হওয়ার কথা, তার বিস্তারিত তথ্য তুলে ধরবো কি এখন? না না, যাই হোক, এই তর্জা করে কোনো লাভ নেই। আমাদের কনসার্নের জায়গাটা সুরক্ষা, নিরাপত্তা, আমরা যেন সেফ থাকি। আমরা কেউই বলছি না, সমীরদা আমরা যেন সেফ থাকি। রাজনীতির ঊর্ধ্বে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্ব তার সিকিউরিটি, যেমন বিএসএফ নিশ্চয়ই, পুলিশের যেটা এসটিএফ বলছে। আজকে শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত নয়, পশ্চিমবঙ্গ বাদেও আসাম আছে ডবল ইঞ্জিন সরকার, আছে ত্রিপুরা ডবল ইঞ্জিন সরকার, খোঁজ নিয়ে দেখুন, মেঘালয়, পুরোটা মিজোরাম, ওখানেও দিচ্ছে না। আজকে মণিপুর অশান্তির পিছনে অনেকগুলো ইন্টারনাল কারণ আছে। 100% কারণে বেড়া দেওয়া, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন না। আমরা কি চাইবো আপনার মনে হয় না আপনি দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত? আজকে আঙুল দেখিয়ে দিচ্ছেন বাংলাকে, আপনি আঙুল দেখিয়ে দিচ্ছেন। আপনি 15ই মে আপনি শ্রীরামপুরে এসে সুমন, আমরা অনুষ্ঠানে আলোচনা শেষের দিকে সুমনদাকে বলতে দিতে হবে। অমিত শাহ বলছে 15ই মে শ্রীরামপুরে ভোট প্রচারে 24 এসে বলছে। না আমরা কেন যে কথা সুমনদা বললো না সেই ওয়ার্ডটা ইউজ করি, তুতুমেমে বন্ধ করে কেন আমরা সেই জায়গাটায় আসতে পারছি না? আমাদের রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা, দেখুন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর, বাংলার পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর, এগুলো যেরকম রয়েছে সেরকম বাংলার শাসক দলের মধ্যে এরকম নেতাও তো রয়েছে, কোনো একটা অঞ্চলকে বলছে মিনি পাকিস্তান, কোনো ধর্মাবলম্বীকে বলছে আমরা আশীর্বাদ ধন্য, কাউকে উস্কানি দিচ্ছে সংখ্যালঘুর থেকে সংখ্যাগুরু হতে হবে। এর থেকে যে পরিবেশ তৈরি হচ্ছে, আমি এটা বারবার এর আগের বারও বলতে চেয়েছিলাম, পরিবেশ একটা বিরাট ফ্যাক্টর। আমি কখনো বলছি না বিএসএফ দায়ী নয়, কিন্তু সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা শ্রেণীকে, একটা সম্প্রদায়কে নিয়ে যে ভোটের রাজনীতি করছেন, আসলে সত্যি করে ইনভেস্টিগেট করে দেখুন। হতাশার বিষয় নয়, এই বিজেপি বলেছিল কংগ্রেস ক্ষমতায় এলে রাম মন্দিরে তালা দিয়ে দেবে। এই বিজেপি বলেছিল যে নবরাত্রিতে মাছ মাংস খাওয়া কোনো ডেটা নেই আপনার কাছে, আপনি চেঁচাতে পারেন, কোনো ডেটা নেই যে আমরা যেন এই রাজনৈতিক পর্যায়ের উপরে উঠতে পারি। নিজেদের নিরাপত্তার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে একটাই কথা, সন্ত্রাসবাদের কোনো দেশ নেই, কোনো ধর্ম নেই, এবং এই জায়গাতে আমরা সবাই মিলে একসঙ্গে সন্ত্রাসবাদ রুখবই, এটাই আমাদের লড়াই। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। সব খবরের জন্য আপনাদের নজর থাক শুধুমাত্র এবিপি।
নমস্কার।